সে অনেক আগের কথা। সখীপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল। আর সেই গ্রামে নন্দ নামের এক কৃষক তার স্ত্রী ও ছোট মেয়ে সরমাকে নিয়ে জীবন যাপন করত। আর সেই নন্দ কৃষকের সংসারে ছিল অনেক অভাব অনটন। আর অন্যদিকে তার ভাই দুলাল ছিল অনেক কূট প্রকৃতির একজন লোক। আর এদিকে নন্দ তার জমির কিছু অংশ বিক্রি করে ছোট্ট একটা দোকান খুলেছিল। প্রতিদিন সে নিয়ম করে সকাল ও বিকাল দোকানে যেত। কই গো গিন্নি, কোথায় গেলে? দুটো ভাত দাও দেখিনি, কে একটু দোকানের দিকে যাই। সময় হয়ে গেল তো, সময় করে না গেলে দোকানে যে খরিদ্দার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, তুমি বসো, আমি এখনই ভাত দিচ্ছি। মা, আজও সেই ভাত আর ডাল? তুমি জানো না মা, আমার ডাল খেতে একদমই ভালো লাগে না। আচ্ছা, মেয়েটার ডাল খেতে ভালো লাগে না, ওকে কেন শুধু ডাল রান্না করে দাও? একটু অন্য কিছু তো রান্না করে দিতে পারো না কি? হ্যাঁ পারি তো, কিন্তু সেগুলো ঘরে থাকা লাগবে তো। ঘরে একটা চালও নেই আর ডালও নাই। অল্প কিছু ডাল ছিল, চাল ছিল, তাই এখন রান্না করেছি। আচ্ছা মা, এখনের মতো খেয়ে নাও আমার লক্ষ্মী। বাবা দোকান থেকে ফিরলেই তারপর তোমাকে একটু মাছ রান্না করে দেব। তোমার বাবাকে বলবো আজ অনেক বড় একটা মাছ নিয়ে আসতে, কেমন? আচ্ছা মা, আমি এক্ষুনি ডাল ভাত খেয়ে নিচ্ছি, কিন্তু কিন্তু বিকেলবেলা কিন্তু মাছ রান্না করতে হবে কিন্তু। হ্যাঁ আমার সোনা মা, বিকেলবেলা অবশ্যই মাছ রান্না করব। আচ্ছা মা, আমি দোকানে যাচ্ছি, তুমি কিন্তু একদম দুষ্টামি করবে না। ঠিক মতো সময় স্কুলে চলে যাবে। স্কুল থেকে আসার পরে মায়ের সাথে একটু কাজ করবে, ঠিক আছে? স্কুল থেকে এসেই আমি মায়ের সাথে ফুল গাছগুলোতে জল দেব। নন্দ তার মেয়ের সঙ্গে কথা বলে ভাত খেয়ে নিয়ে তারপর সে তার দোকানের দিকে রওনা হয়। দোকানে গিয়ে দোকান খোলার পরই খরিদ্দারের ভিড় হয়। তার দোকানের বাজার সদাই বেশ ভালোই চলছিল। আর খরিদ্দারের আগমন যদি এমনভাবে চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই যেন তার ভাগ্যের পরিবর্তন ঘটবে। কিন্তু অপরদিকে তার ভাই দুলাল ও তার স্ত্রী তার এই পরিবর্তন যেন সহ্য করতে পারছিল না। তাই তো তারা ঘরে বসে পরিকল্পনা করছিল কিভাবে ওই দোকানটা তারা নিচ্ছিন্ন করে দেবে। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল যে তারা ওই দোকানটা পুড়িয়ে ফেলবে। তারপর একদিন গভীর রাতে দুলাল ও দুলালের স্ত্রী সেই দোকানে গেল। গিয়ে তারা দোকানের এক পাশে ঝোপের আড়ালে লুকিয়ে রইল। আর অন্যদিকে নন্দের দোকানের কাজবাজ সবকিছু শেষ। এমন সময় সে দোকান তালাবন্ধ করে বাড়িতে আসবে, আর ঠিক তখনই এত ঝড় বাতাস উঠল বাইরে যে বাইরে বেরোনোর কোনো উপায়ই নাই। হে ভগবান, কাজবাজ এখন শেষ, এখন একটু যাব বাড়িতে, আর এরই মধ্যে ঝড় বাতাস ছেড়ে দিল। না, কি করেছে এত ঝড় বাতাসের ভিতর বাড়িতে যাব? দোকানে সব মাল জিনিস রয়েছে, এমতো অবস্থায় তো বাড়িতে যাওয়া সম্ভব না। আবার বৃষ্টিও পড়া শুরু করলো। না, আজ আজ দোকানেই ঘুমিয়ে পড়ি। আর এই কথা বলে নন্দ দোকানের ভিতরে ঘুমিয়ে পড়ল। আর এদিকে দুলাল ও দুলালের স্ত্রী ঝোপের আড়ালে লুকিয়েছিল। তারা দুজনে বলা বলি করতে লাগলো। কি গো, আর কত সময় বসে থাকবে? এখন চলো, কাজটা সেরে
খুব দ্রুত বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কাজটা দ্রুত সেরেই বাড়িতে চলে যেতে হবে, যাতে যাতে আমাদের সন্দেহ না করতে পারে। তারপর দুলাল ও তার স্ত্রী দোকানটায় এক কোণে আগুন লাগিয়ে দিল। হে ভগবান, এই বৃষ্টির মধ্যে আবার দোকানে আগুন লাগলো কি করে? এখন আমি কি করি? চারিদিকে যে দাও দাও করে আগুন জ্বলছে। দুলাল ও তার স্ত্রী দোকানটায় আগুন দেওয়ার পরেই তারা ওখান থেকে পালালো। আর এদিকে দোকানটায় দাও দাও করে আগুন জ্বলে উঠল। বেচারা নন্দের শরীরের অর্ধেক পুড়ে গেল। আর এদিকে ঝড় বন্ধ হওয়ার পরপরই প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, আর বৃষ্টিতে দোকানের আগুন নিভে গেল। নন্দের শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছিল, বাকি অর্ধেক নিয়ে সে কোনো রকমে প্রাণটা ছিল। এদিকে রাত গড়িয়ে সকাল হলো। সকালবেলা কেউ একজন নন্দকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত দৌড়ে গিয়ে নন্দের স্ত্রীকে খবর দেয়। বৌদি, ও বৌদি, দাদা তো এদিকে দোকানে পড়ে আছে, তোমাদের দোকানটা পুড়ে গেছে, দাদার দাদার শরীরের অর্ধেক অংশই পুড়ে গেছে। তুমি তুমি শীঘ্রই দোকানে আসো, দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি বলছো এসব? কিভাবে দোকানে আগুন লাগলো? কাল তো সারা রাত ঝড় বৃষ্টি হলো। ও ভগবান, হায় হায় ভগবান, দোকানে দোকানে কি করে আগুন লাগলো? বৌদি, অত কথা না বলে তুমি শিগগিরই আসো, দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমাদের এমন এত বড় সর্বনাশ করলো। নন্দের স্ত্রী ও তার মেয়ে দ্রুত দৌড়ে গিয়ে নন্দকে হসপিটালে ভর্তি করলো। চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হলো, কিন্তু নন্দ পুরোপুরিভাবে আর সুস্থ হলো না। তার শরীরের অর্ধেক অংশ প্যারালাইজড হয়ে গেল। নন্দ আর কোনো কাজে যেতে পারে না। আর এদিকে ঘরে খাবারও নেই। মা মা আমার খুব খিদে লেগেছে, মা কিছু খেতে দাও। দাঁড়া রে মা, খেতে তো দেব, দেখ ঘরে কোনো চাল ডাল নেই, আর তার মধ্যে তোর বাবার পিছনে কত টাকা খরচ হয়েছে। আচ্ছা, তোর ওই দুলাল কাকাদের বাড়িতে যা, শত হলেও নিজের কাকা কাকি তো, তোকে খেতে দেবে। মা, কাকি যেন কেমন কেমন করতে থাকে, আমার আমার ওদের বাড়ি যেতে ইচ্ছে করে না মা। আমার আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খাবার দাও মা। বুঝেছি রে মা, আচ্ছা চল আমি নিয়ে যাব তোকে। এই বলে নন্দের স্ত্রী ও তার মেয়ে গেল দুলালদের বাড়িতে। বলছি বোন, মেয়েটার খুব খিদে পেয়েছে, ওকে দুমুঠো ভাত দে না রে, ওর খুব খিদে পেয়েছে, ও আর খিদে সহ্য করতে পারছে না। মরণ, তোমার মেয়ের খিদে পেয়েছে তো আমি কি করব? আমাদের যত খাবার দাবার ছিল সব খাওয়া হয়ে গেছে, কিছু নেই এখন, আমি খেতে দিতে পারবো না। আসলে বৌদি, হয়েছে কি, খাবার অনেক ছিল, কিন্তু আমরা এখন খেয়ে ফেলেছি, আর তা না হলে তো নষ্ট হয়ে যেত। চুটকিকে যদি তুমি একটু আগে নিয়ে আসতে, তাহলে হয়তো খেতে দিতে পারতাম। ভাই, জানিস তো তোর দাদা অনেক অসুস্থ, ঘরে চাল ডাল নেই, রান্নাও করতে পারছি না, নিতান্তই নিরুপায় হয়ে তোদের বাড়িতে এসেছি। দুলাল ও তার স্ত্রী ছুটকিকে খাবার দিল না। তারপর নন্দের স্ত্রী ছুটকিকে নিয়ে বাড়িতে চলে যায়। অনেকদিন আগে ছুটকি ও তার মা কিছু গম পতির জমিতে রোপণ করেছিল, সেখানে প্রচুর গম হয়েছিল। মা, তুমি যে গমের চারাগুলো রোপণ করেছিলে সেখানে অনেক গম হয়েছে। আচ্ছা চলো না মা, আমরা গমগুলো কেটে নিয়ে আসি, তারপর সেই গম থেকে আটা বের করে তুমি আমাকে রুটি বানিয়ে দেবে। হ্যাঁ মা, ঠিক বলেছিস, সেই গম গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাহলে চল আমরা সেই পতির জমিতে যাই।
এরপর ছুটকি ও তার মা গেল সেই পতির জমিতে গম কাটার জন্য। গিয়ে দেখলো পতির জমিতে অনেক গম। এরপর নন্দের স্ত্রী তার মেয়েকে ডাক দিল, কই রে মা, কোথায় গেলি? এই দেখ, গম থেকে আটা বের করে তোর জন্য রুটি বানিয়েছি, এখন খেয়ে নে, আর তোর বাবাকে একটা রুটি দিয়ে আয়। এই বলে নন্দের স্ত্রী রুটিটা তাওয়া থেকে হাঁড়িতে নামালো। সাথে সাথেই স্টিলের হাঁড়ি সোনায় পরিণত হলো। এ তো অবাক কাণ্ড। ছুটকি, ছুটকি রে, ওমা দেখে যা, দেখ কি হচ্ছে। রুটিটা যে পাত্রেই রাখছি সেটা সোনায় পরিণত হচ্ছে। এরপর ওই রুটিটা নিয়ে নন্দের স্ত্রী ঘরে যেতে লাগলো, আর হোঁচটকে নন্দের স্ত্রী পড়ে গেল, আর রুটিটি উড়ে গিয়ে নন্দের গায়ে পড়লো। নন্দের শরীরে যে একপাশে পুড়ে গেছিল সব যেন মুহূর্তের মধ্যেই ঠিক হয়ে গেল। দেখো দেখো গিন্নি, আমি 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 সুস্থ হয়ে গেছি। তুমি এ কি ফেললে আমার গায়ে? আর আমি আমি দেখো পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমার শরীরে আর পোড়ার কোনো দাগ নেই। আমার হাতে পায়ে আমি এখন আগের মতোই বল পাচ্ছি। দেখো। হ্যাঁ, এটা কোনো সাধারণ রুটি নয়। দেখো, আমি যে হাঁড়িতে এই রুটিটা রেখেছি সেই হাঁড়ি পাতিল সবই সোনার হয়ে যাচ্ছে। এরপর কিছুদিন পরেই তারা ওই সোনার হাঁড়ি পাতিল কিছু বিক্রি করে অনেক টাকা হলো, আর সেই টাকা দিয়ে তারা সুন্দর বাড়ি করলো, গাড়ি করলো, ফসল আদি উৎপাদন করলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।